সবাইকে আনন্দিত জয়গুরু। আমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং ভারতবর্ষের বুকে প্রথম এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার বিষয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে এই একটাই পোস্ট সামনে আসছে সবারই অত্যন্ত জানার আগ্রহ, এই পোস্টটা কি আদৌ সত্যি না মিথ্যে। এই পোস্টের মাধ্যমে বলা হচ্ছে এই যে ব্যক্তিটি রয়েছেন তিনি নাকি সস্তয়নী এবং ইষ্টভৃতি করতেন। এই কথাটি কতটা সত্য এবং কতটা মিথ্যা, এই বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ঠাকুর রিলেটেড ভিডিও নিত্য নতুন নিয়ে আসি এবং সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। 12ই জুন 2025 1:38 নাগাদ আমেদাবাদের এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট ইন্ডিয়ার একটি ফ্লাইট লন্ডন যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে। ওই মুহূর্তে ফ্লাইটের ভেতরে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই কিন্তু প্লেনটি টেক অফ করেছে। হঠাৎই দেখা যায় প্লেনটি ওপরে ওড়ার বদলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। কয়েক মুহূর্তের মধ্যেই এয়ারপোর্ট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গিয়ে বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ওপরে গিয়ে আছড়ে পড়ে এবং ব্লাস্ট হয় এবং 242 জনের মধ্যে 241 জন সঙ্গে সঙ্গেই মারা যায়। গত 30 বছরের ইতিহাসে যেটি ভারতের সব থেকে বড় বিমান দুর্ঘটনা। প্লেনটি ক্র্যাশ করেছে, তার মডেল নাম্বার হলো বোয়িং 787। সেই প্লেনটিকে মনে করা হতো পৃথিবীর সব থেকে সুরক্ষিত প্যাসেঞ্জার প্লেন। এই ফ্লাইটটা লন্ডনে যাওয়ার আগে যখন দিল্লি থেকে আমেদাবাদে এসেছিল, তখন এই ফ্লাইটের ভেতরে কিছু টেকনিক্যাল ফল্ট সামনে এসেছিল। যেমন এসি, লাইট, মুভি দেখার ডিসপ্লে কাজ করছিল না, ইলেকট্রিক্যাল টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছিল। তবুও কেন প্লেনটিকে লন্ডনের মতো এত লং ডিস্টেন্সে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন? এই প্যাসেঞ্জার গুলির মধ্যে একজন ছিলেন গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় রুবানি। তিনিও মারা যান। এই 242 জনের মধ্যে 169 জন ছিল ভারতীয়, 53 জন ছিল ব্রিটিশ, 1 জন ছিল কানাডা এবং 7 জন ছিল পর্তুগিজ এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। ক্রু মেম্বার অর্থাৎ ফ্লাইটে যারা যাত্রীবাহী তাদের জন্য সুযোগ সুবিধার জন্য যারা থাকেন তাদেরকে ক্রু মেম্বার বলেন। এই প্লেনটি ব্লাস্ট করার মূল কারণ হচ্ছে এর প্লেনের ভেতরে থাকা ফুয়েল। অর্থাৎ যখন লং জার্নিতে যাওয়া হয় তখন অতিরিক্ত মাত্রায় ফুয়েল দেওয়া হয়। যখন প্লেন চালক বুঝতে পারেন যে প্লেন ক্র্যাশ হতে চলেছে, তখন তারা কি করেন, এই প্লেনের ভেতরে থাকা ফুয়েল গুলিকে তারা ডাম্প করে দেন, অর্থাৎ ফুয়েল গুলিকে বের করে দেন। তাতে প্লেনটি ক্র্যাশ হয় কিন্তু ব্লাস্ট হয় না। এর ভেতরে অনেক মানুষের প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই প্লেনটি ব্লাস্ট হওয়ার কারণ হচ্ছে এই প্লেনটির ভেতরে ফুয়েল ছিল 1,25,000 মতো। আর প্লেনটি ওড়ার সঙ্গে সঙ্গে মিনিমাম 5 কিলোমিটার দূরত্বে প্লেনটি ক্র্যাশ হতে চলেছে। আর এই 5 কিলোমিটার দূরত্বে 1,25,000 ফুয়েল বের করানো কিছুতেই সম্ভব নয়। তার জন্যই প্লেনটি ব্লাস্ট হয় এবং প্লেনের ভেতর থেকে তারা মেবি বলে একটা নেটওয়ার্ক কানেকশন রয়েছে, তারা কিন্তু সিগন্যাল পাঠায় যখন প্লেন ক্র্যাশ হতে চলেছে এবং সমস্ত মানুষ মারা যায়। কিছু কিছু মানুষের বাঁচার সম্ভাবনা থাকলেও আর নেই, কেন না প্লেনটি ব্লাস্ট হওয়ার কারণে। হয়তো কিছুজন বাঁচলেও বাঁচতো, কিন্তু প্লেনটি ব্লাস্ট হওয়ার কারণে কোনো জনই বাঁচেননি। কিন্তু আশ্চর্য একজন ঘটনা যে তার ভেতরে থাকা একজন বেঁচে এসছেন এবং তিনি হসপিটালে ভর্তিও আছেন এবং আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু গিয়ে তার সঙ্গে বাক্যালাপ করেছেন এবং তার সুবিধা অসুবিধা তার সবই খবরাখবর নিয়েছেন তিনি। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা ভাইরাল চলছে এই পোস্টটি। আপনারা সবাই দেখতে পাবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই পোস্টটি গোটা ফেসবুক জুড়েই এইটি চলছে। তিনি নাকি ঠাকুরের একজন সৎসঙ্গী ছিলেন, তিনি ইষ্টভৃতি করতেন। এটি ফেসবুক জুড়ে গোটাটাই চলছে। কিন্তু লাইভে যখন সেই ব্যক্তিটির সঙ্গে কথা বললেন সংবাদ পত্রিকার মাধ্যমে, তার সুবিধা অসুবিধা বা কি করে এই প্লেন ক্র্যাশটি হলো এবং তিনি কিভাবে বেঁচে ফিরলেন বা এর পেছনে কি রকম কি মতামত, সবই তার কাছ থেকে নিলেন। কই তাকে তো এই কথাটা বলতে একবারও শুনলাম না
যে তিনি সৎসঙ্গী ছিলেন, বা তিনি ঠাকুরের দয়াতেই তিনি বেঁচে ফিরলেন, বা তিনি ঠাকুরের অসীম কৃপার জন্যই তিনি তার প্রাণ রক্ষা পেলেন। এই সব কথা তো তিনি একবারও বলেননি। তাহলে ফেসবুক জুড়ে, এই সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি কি করে রটানো হচ্ছে? কিছু কিছু জন মানুষ রয়েছেন যে ফেক সেজে ঠাকুরের ভক্তজন হয়ে, এই ঠাকুরের সৎসঙ্গী সেজে ঠাকুরকে অবমাননা করছেন। ঠাকুরের নামে হেয়তা করে কোনো একটি দুর্ঘটনাকে নিয়ে তারা কিন্তু ঠাকুরের পোস্ট বলে তারা চালিয়ে দিচ্ছে। তাই এই থেকে সাবধান করা হচ্ছে যে আপনারা সাবধান হন, ঠাকুরকে নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তাই যে কোনো পোস্ট দেখে আগে ভাগে জয়গুরু করবেন না, যে কোনো পোস্ট দেখে তার যাচাই না করে সেটিকে শেয়ার করবেন না। কেননা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কিছু একটি পোস্ট হলে ওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়, কিন্তু আমরা সত্যটা জানলেও তখন যেটা রটিয়ে যায় সেটা আমরা বন্ধ করতে পারি না। যেমন করমণ্ডল এক্সপ্রেসে যেই ঘটনাটি ঘটেছিল, ওটা সত্য ঘটনা। যেমন সৎসঙ্গীরা এসে সেটিকে বলেছিলেন, সৎসঙ্গীরা এসে তারা খোলসা করেছিলেন, তারা ভুবনেশ্বরে উৎসবে গিয়েছিলেন এবং ফেরার পথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেটি ছিল সন্ধ্যার মুহূর্ত, ওটি প্রার্থনার টাইম ছিল। ওরা সবাই বসে প্রার্থনা করছিল, সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটে, যেটি আমরা আশ্চর্যজনক যে সত্যি সৎসঙ্গীরা যেখানে ছিলেন তারা আবার ঋত্বিক মানুষ ছিলেন, কিছুজন সস্তৈনী মানুষ ছিলেন, তারা কিন্তু ঠাকুরের দয়াতে বেঁচে ফিরেছেন। সেটি আমরা জানি প্রত্যেকে, এবং সত্যতার সঙ্গে সেই পোস্টটি শেয়ার করলেও কোনো কিছু ব্যাপার নয়। কেননা যেই ঘটনাটি ঘটেই নি আদৌ, সেই ঘটনাটিকে নিয়ে মিথ্যা রচনা হচ্ছে, আমাদের ঠাকুরের বদনাম করা হচ্ছে, ঠাকুরকে হেয়তা করা হচ্ছে। তাই এইসব পোস্ট থেকে আপনারা যতটা দূরে থাকবেন ততই মঙ্গল। কেননা না জেনে না বুঝে পোস্টটি আমি শেয়ার করে দিলাম, আমার একটা শেয়ার থেকে কোথায় পর্যন্ত চলে যাবে জল। এখন সৎসঙ্গীদের নিয়ে প্রচুর ট্রাসেল চলছে, অর্থাৎ সৎসঙ্গীরা কোনো কিছু মুখ খুললেই বা ঠাকুরের সম্বন্ধে কোনো কিছু ভিডিও পোস্ট হলেই নিন্দুকেরা তারা নিয়ে মাতামাতি করা স্টার্ট করে দেয়। তাই ঠাকুর বাড়ি থেকে নির্দেশ দিচ্ছেন যে এমন কিছু কারবার করবেন না যাতে ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা করতে হয়, ঠাকুরকে নিন্দার মুখে পড়তে হয়। তাই আপনারা সতর্কতার সঙ্গে চলুন। আর এই যে ব্যক্তিটি, ইনি যদি সৎসঙ্গী হতেন তাহলে ইনি নিজের মুখে সেটিকে বলতেন, এমন তো কোনো ঘটনা ঘটেনি। যদিও বা তিনি সত্যিকারের সৎসঙ্গী হয়, সেটা আমরা পরে জানতে পারবো। তিনি প্রাণ রক্ষা পেয়েছেন, এটিই হচ্ছে ভগবানের কাছে আমরা মঙ্গল প্রার্থনা করি, যে যার কারণেই হোক না কেন তিনি যে প্রাণ ফিরে পেয়েছেন সেটি পরম দয়া, পরম দয়ালের অনেক কৃপা। ভগবানের কাছে এই কামনাই করি তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।